বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে চিঠি আগামী ১ আগস্ট থেকে কার্যকর। জুলাই উত্তরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ শাকিলের পরিবারে আজও বইছে শোক। বিচারের অগ্রগতি না হয় ক্ষুব্ধ পরিবার। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না, যেটা আমরা চাই। হয়তো এই সরকার করবে কি করবে জানি না। জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনে একমত দলগুলো পর্যায়ক্রমে অধস্তন। আদালত সম্প্রসারণে ঐক্যমত্য। বগুড়ায় থামছেই না অপরাধ প্রবণতা। 1 বছরে ঘটেছে ৮২টি হত্যাকাণ্ড। রাজনৈতিক ছত্রছায়া অপরাধে জড়াচ্ছে কিশোর তরুণরা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তালকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ। পুলিশের গুলিতে নিহত 2। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় মিরাজরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পারবন। এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তথ্য জানিয়ে লেখা চিঠিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের শুল্ক ও অশুল্ক বাণিজ্য বাধাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। কোনো পণ্য উচ্চ শুল্ক এড়াতে তৃতীয় দেশ দিয়ে পাঠালে যুক্তরাষ্ট্র সেই পণ্যের ওপর আরও বেশি শুল্ক আদায় করবে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এর আগে গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। গেল বছরের জুলাই আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেয়া শাকিলের জীবন প্রদীপ নিভে যায় একটিমাত্র বুলেটে। 18 জুলাই উত্তরায় বিএসএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে সেখানেই শহীদ হন বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারত ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী শাকিল পারভেজ। মরেও অমর হওয়ার বাসনা ছিল শাকিলের, অবশেষে তাই পূর্ণ হলো। 17 বছরের স্বৈরাচার বিদায়ের সংগ্রামে সন্তানের ত্যাগে গর্বিত পিতা বেলায়েত হোসেন। তবে সন্তান হত্যার বিচারে কোনো অগ্রগতি না হয় ক্ষুব্ধ তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। মিছিলে, স্লোগানে জুলাইয়ের রণক্ষেত্রে যোদ্ধাদের শুধু সাহস জোগাননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শহীদ শাকিল হোসেন পারভেজ। ইচ্ছে ছিল মরেও অমর হয়ে থাকতে, সত্যি হয়েছেন তাই। গেল বছরের 18 জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সেখানেই ছুটে আসা একটিমাত্র বুলেট ছিদ্র করে দেয় শাকিলের বুক। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৩য় বর্ষের শিক্ষার্থী শাকিল পারভেজ। মৃত্যুর আগে পর্যন্ত পুরো আন্দোলনে অনলাইন অফলাইনে সক্রিয় ছিলেন শাকিল পারভেজ। সে কথাই বলছিলেন তারই সহপাঠী সহযোদ্ধা। কয়েকজন ভাই শাকিলকে ধরে নিয়ে আসতেছে এবং ঠিক বুকের এই মাস্ক বরাবর গুলিটা লাগছে, একদম পিছন দিক থেকে বের হয়েছে। তখনই আমি শাকিলের সাথে আর কথা বলতে পারিনি, সেন্সলেস। শুধু কোটা আন্দোলনই নয়, স্থানীয় কিংবা জাতীয় যে কোনো যৌক্তিক দাবিতে সামনের সারিতে দেখা যেত শাকিল পারভেজকে। জুলাই আন্দোলনে শহীদ সন্তানের সেই সব স্মৃতি এখন একমাত্র সম্বল বাবা বেলায়েত হোসেনের। মানবতার সেবক যাদেরকে বলে, যদি অনেক বেশি করে 3 মেয়ে আর একমাত্র ছেলে শাকিল। 2 মাস আগে শয্যাশয়ী মায়ের সেবার দায়িত্ব শাকিলের কাঁধে তুলে দিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। শেষ বেলা শুধু মৃত সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে পেরেছেন তিনি। সকাল 10টার সময় যাই, আর 10টা সম্ভবত 10:30 এরকম, এইভাবে আমার
কলেজের টুকটার সাথে আমার সাক্ষাৎ হলো। তার 2 মাস আগে পর্যন্ত আমার সাথে তার সাক্ষাৎ হয়নি। আমি দেখছি সে ঘুমিয়ে আছে, ঘুমে থেকে তাকে কিছু আদর করে আল্লাহর কাছে সাহায্য। জুলাই হত্যার 1 বছরেও বিচারের তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ শাকিলের পিতা। বিচারের মন্তর গতি যেন সন্তানহারা পিতার ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। ওই সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না, যেটা আমরা চাই। হয়তো এই সরকার করবে কি করবে জানি না। শহীদ শাকিলের টেলিগ্রাম আইডির বায়োতে লেখা ছিল, মরতে চাই অমর হয়ে। শুধু শাকিলই নয়, সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন পুরো জাতির কাঁধে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অভাবের সংসারে হাল ধরেছিলেন শৈশব থেকে। মাস্টার্স পাশ করা মেধাবী যুবকের ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজ উপার্জনে তৈরি করবেন বাড়ি, পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে সেথায়। তবে সবই লন্ডভন্ড হয়ে গেছে 1 বছর আগের জুলাইয়ের ঝড়ে। বলছিলাম সাভারে জুলাই বিপ্লবে শহীদ আব্দুল কাইয়ুমের কথা। তার পরিবারে এখন একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা। বিস্তারিত দেওয়ান ইমনের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাভারের শহীদ আব্দুল কাইয়ুমের। আন্দোলন চলাকালে প্রতীত স্বৈরাচার সরকারের নির্দেশে যখন বাড়ি বাড়ি অভিযান চালাত পুলিশ, তখন ঠিকমতো বাড়িতেও থাকতে পারতেন না কাইয়ুম। অভাব অনটনের সংসারে কাইয়ুমের সংগ্রাম শুরু হয়েছিল শৈশব থেকেই। পরিবারে 2 ভাই 1 বোনের মধ্যে কাইয়ুম সকলের ছোট। বড় ভাই বিয়ে করার পর থেকেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে কাইয়ুমের কাঁধে। লেখাপড়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে কখনো দুধ, কখনো আবার বগুড়া থেকে দই সংগ্রহ করে বিক্রি করতেন নিজ পাড়া মহল্লায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন কাইয়ুম। মাকে বলেছিলেন, একটু অপেক্ষা করো, এবার শেষ হতে চলেছে আমাদের কষ্টের দিন। তবে নিয়তি যে বড়ই নিষ্ঠুর। 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পুলিশের এক নির্মম বুলেট কেড়ে নিয়েছে পরিবারের স্বপ্নযাত্রার সেই সারথিকে। জুলাই থেকে আন্দোলন শুরু হইলো ওই জুনে আর কি। ওই জুন মাসের থেকে আমার বলতো যে মা আমাদের দুঃখের দিন শেষ। আবার পরিকল্পনা ছিল যে আমি লেখাপড়া শেষ করে ব্যবসা করি আর চাকরি করি, যাই করি আমি একটু জায়গা কিনা আমার বাবা বলে বাড়ি করে। ও ক্লাস 9-এ থাকতে থেকে এই যুদ্ধ করছে সংসারের লেগে। কাইয়ুমের স্বপ্ন ছিল পড়ালেখা শেষে ব্যবসা করে সুন্দর একটি বাড়ি বানাবেন। সে বাড়িতে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। শেষ জীবনে যে সন্তান ছিল বেঁচে থাকার অবলম্বন, তার শূন্যতায় জীবনের শেষ অধ্যায় নিয়ে এখন দুশ্চিন্তা বাবা কফিল উদ্দিনের। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই আমাদের খুব কষ্ট। এই সরকারের কাছে যাই, যারা যারা অকর্ম করছে এই সরকার সবাইকে আইনের আওতায় আইনে তাদের বিচার হোক। সন্তানের প্রাণের বিনিময়ে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সে দেশে আগামীতে আর কেউ যেন এমন দানব হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সেই সঙ্গে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনেও দলগুলো একমত বলেও জানান তিনি। তাদের মতে জরুরি অবস্থায় সব মৌলিক অধিকার স্থগিত গ্রহণযোগ্য নয়। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা হয়। এ সময় দিনের আলোচনায় বৈঠকের বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। তবে সময় স্বল্পতায় আলোচনার বাইরে থাকে সংসদের নারী প্রতিনিধিত্বের ইস্যু। বৈঠক শেষে উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণে একমত হয়ে দলীয় মতামত জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে, সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সে নীতিগতভাবে একমত। উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের কার্যক্রম বিস্তৃত করা, স্থায়ী
বেঞ্চ স্থাপন করার বিষয়ে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা জারি ইস্যুতে আইনের বিধানে সংশোধন সহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর নীতিগত সিদ্ধান্তে ঐক্যমত্য এলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্বিমত জানায় রাজনৈতিক নেতারা। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। তবে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ সহ জরুরি অবস্থা বিষয়ে সংবিধানে বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। 2 দিনের বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠক। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদী বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের যত দেরি হবে দেশে অস্থিরতা ততই বাড়বে। সোমবার বিকেলে সিলেটের শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন অপু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জিয়ারত শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরীর পাঠানটুলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। স্বপ্নটা আমাদের কাছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সম্ভব। আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননার আয়োজন হয়। সেখানে মির্জা ফখরুল দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন অন্তর্বর্তী সরকারকে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের সঙ্গে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় জানিয়ে জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন, এখনো সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সোমবার সকালে 19 জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সভার প্রস্তুতি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, নির্বাচন পেছানোর কোনো দাবি করেনি জামায়াত। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে। চলতি মাসে জুলাই সনদ ঘোষণা করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। এছাড়া 19 জুলাইয়ের জনসভা সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চেয়েছেন গোলাম পরোয়ার। একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী এই জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়ন এবং ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে।
জুলাই সনদের জন্য 5 আগস্ট পর্যন্ত এনসিপি অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এনসিপি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি করেছে নতুন উদ্দীপনা। সহকর্মী মামুন খানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার নাটোর রেল স্টেশন এলাকা থেকে পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। ব্যানার, পতাকা নিয়ে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে পৌঁছান নেতাকর্মীরা। জুলাই যোদ্ধারা তারা ছিল বিদায় আজকে গোটা বাংলাদেশে আমি মনে করছি যে সবাই বুক ফুলিয়ে যে যার মতো কথা বলতে পারছে। সেখানে পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে রয়েছে। এর আগে প্রেস ক্লাবের সামনে জেলা কার্যালয় উদ্বোধন করেন তারা। পথসভা শেষে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নেতারা। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে জানান নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপর আমরা 5 আগস্ট পর্যন্ত সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। এদিকে কিছু মিডিয়া বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। নাটোরের বনপাড়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যান এনসিপি নেতাকর্মীরা। বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে এসে পৌঁছান তারা। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় সেখানে ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হুসাইন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির সিনিয়র নেতারা। পথসভা ও পদযাত্রা শেষ করে পাবনার উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে তাদের। নেতাদের আশা এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ পদধারীরা যেন ভিন্ন পরিচয় নির্বাচনে আসতে না পারে সে বিষয়ে এসির হস্তক্ষেপ চেয়েছে এনডিএম। সেই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি দলটির। সোমবার দুপুরে নির্বাচন ভবনে সিসির সঙ্গে বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এসব কথা বলেন। বৈঠকে সংসদীয় আসন পুনর্বিন্যাস, নির্বাচনী আচরণ বিধি, প্রার্থীর অযোগ্যতা সহ 4টি দাবির বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছে দলটি, যেখানে নির্বাচনী আচরণ বিধিতে ব্যয়সীমা 25 লাখ থেকে 40 লাখে উন্নীত করার দাবি জানায় এনডিএম। একই দিনে বাংলাদেশ আমজনগণ পার্টি আনারস প্রতীক সহ নিবন্ধনের দাবি জানিয়ে 53 বছরের মধ্যে সেরা নির্বাচনের প্রত্যাশা জানায়। তারা বড় অফিস হোল্ডিং মেম্বাররা ছিলেন, মানে বড় নেতা অফিস হোল্ডিং লিখিত আকারে অফিসিয়াল যে বড় নেতারা ছিলেন, তারা যেন দলের নাম লুকিয়ে আলাদাভাবে নির্বাচন প্রসেসে না আসতে না পারেন, স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো দলের অংশ হয়ে না আসতে পারেন। যে লাখ টাকায় আসলে নির্বাচনী খরচ কেউ সীমিত রাখে না। দলের একটা প্রতীকের আহ্বান করেছি, আনারস মার্কা, এবং আমরা আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা নির্বাচন মুখর পরিবেশ সৃষ্টি দেখতে চাই এবং আমরা বলেছি আমরা নতুন প্রজন্মের মাধ্যমে এই দেশের একটা নেতৃত্ব সৃষ্টি করতে চাই। দেশের 7 জেলার ওপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। দেখছেন সংবাদ সকাল।
মুন্সিগঞ্জের শ্রীনগরে 6 মাস বয়সী যমজ 2 কন্যা শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা মায়ের বিরুদ্ধে। সোমবার রাত 8টার দিকে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকার বিলে বাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শিশুদের মা শান্তা বেগম ও বাবা সোহাগ মিয়া পরস্পরের উপর দায় চাপিয়েছে। পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানিয়েছেন, পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রাথমিকভাবে স্বামী স্ত্রী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে এমনি কোনো ঝগড়া হয় না, কিন্তু স্বামী স্ত্রী বিয়া করলে পাতিলা রাখলে একটা সন্তান অনুযায়ী এই বিষয়ে কোনো ঝগড়া হয়নি। এখন আমি দুইজনকে একসাথে করলে হয়তো বুঝতে পারবো, আমি একটু সময় লাগবে, যে এইটুকু পর্যন্ত আমার কাছে ক্লিয়ার। জিজ্ঞাসাবাদের জন্য যে ভিকটিমের মা এবং বাবা, মা অলরেডি পিওতে আমার এখানে আছে, বাবাকে আমরা থানায় জিজ্ঞাসাবাদ চলছে। লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রাহকের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে কোটি টাকারও বেশি। ফাঁদ তৈরিতে ছদ্মবেশ ধরে বিদেশি নাগরিকের। শুরুতে ছোট ছোট কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করে সুযোগ বুঝে পাতে বড় প্রতারণার ফাঁদ। শুধু সাধারণ মানুষ নয়, গণ্যমান্য ব্যক্তিদেরও টার্গেট করে তারা। তবে শেষ রক্ষা হয়নি, র্যাবের জালে ধরা পড়ে এ প্রতারক চক্র। সাদা আহমেদের রিপোর্ট। বিদেশি নম্বর ব্যবহার করে দেখানো হয় লাভজনক বিনিয়োগের প্রলোভন। টার্গেট করা হয় ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের। চক্রটিতে জড়িত বেশ কয়েকজন নাইজেরিয়ান নাগরিক, যারা বাংলাদেশি মেয়েদের ব্যবহার করে প্রথমে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে, এরপর প্রতারণার সুনিপুণ ফাঁদ তৈরি করে হাতিয়ে নেয় কোটি টাকা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অনলাইন মাধ্যমেই মূলত তৈরি হয় প্রতারণার জাল। চক্রটি প্রথমে বিশ্বাস অর্জনের চেষ্টা করে যুক্তরাষ্ট্র, কখনো দুবাই, কখনো বা ইউরোপিয়ান ব্যবসায়ীদের পরিচয় দিয়ে। এরপর শুরু হয় কথোপকথন। একাধিক ফেক ই কমার্স ওয়েবসাইট থেকে দেয় বিভিন্ন দেশে বিনিয়োগ বা পণ্যের আমদানি রপ্তানির ভুয়া অফার। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিদেশি নম্বর ব্যবহার করে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে রিটায়ার্ড যাদের টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, তাদেরকে দফায় দফায় অর্থ নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করছে। চক্রটি শুধু ব্যবসায়ী নয়, প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিদেরও টার্গেট করে। তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে টার্গেট করা হয় যাতে বিশ্বাস স্থাপন সহজ হয়। প্রথমে তারা বিশ্বাস অর্জনের জন্য যারা বিদেশি রয়েছে, তারা বিদেশি বিত্তবান ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিনিয়োগে প্রলোভন দেখায়। তারা প্রথম দিকে অল্প কিছু টাকা নেয়, পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে ফাইনাল যে সে কনসাইনমেন্টটা পাবে অথবা ডলার ক্যাশ আউটটা হবে, সেই জন্য আরও বেশি টাকা দাবি করে এবং পরবর্তীতে তারা বিশ্বাস অর্জন করে টাকা দাবি করে মোবাইলগুলো বন্ধ করে দেয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণায় ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ সহ নগদ অর্থ। চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। সাদা আহমেদ, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় কমছে না অপরাধ প্রবণতা। পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, ভূমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ তুচ্ছ ঘটনায় 1 বছরে হত্যার ঘটনা ঘটেছে 82টি। এসবের বেশিরভাগের সঙ্গে জড়িত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিশোর ও তরুণরা। সহিংসতা থেকে রেহাই পায়নি সাংবাদিক ও পুলিশও। সঞ্জু রায়ের প্রতিবেদন। সম্প্রতি বগুড়া জুড়ে আলোচনার ঝড় তোলে রিকশা চালক শাকিল হত্যাকাণ্ড। স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি না হওয়ায় গত 14 জুন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই জিতু সহ তার আরো 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে তাদের। আমার ছেলে একটা সংসারে হাল আসলো, তাকে মারে ফেলে দিছে, আমি তার বিচার চাই। আমার ভাইকে হত্যা করার পরেও ওদের সাহস কিভাবে হয় আমাদেরকে এইভাবে হুমকি দেওয়ার? আর জিতু থেকে 3 ডবল
আমি চাচ্ছি সবারই শাস্তি হোক। পুলিশের পরিসংখ্যান বলছে 2024-এর জানুয়ারি থেকে 2025-এর জুন পর্যন্ত বগুড়ায় 116টি হত্যাকাণ্ড ঘটেছে। জুলাই ও আগস্টে 30টি হত্যাকাণ্ড এবং গেল 10 মাসে জেলায় হত্যাকাণ্ড ঘটেছে আরো 52টি। হত্যাকাণ্ড ছাড়াও সাইবার অপরাধ বৃদ্ধি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ অন্যান্য অপরাধের চিত্রও দেখা যায়। এর মধ্যে আলোচিত কিশোর গ্যাংয়ের হামলায় 2 সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তার আহত হওয়ার ঘটনাও। এসব ঘটনার জন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরাধের সুষ্ঠু বিচার না হওয়া এবং আধিপত্য ও মাদক বিস্তারকে দায়ী করছেন স্থানীয় নেতারা। আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে এবং প্রশাসনের তো দায়িত্ব রয়েছে, সরকারের তো দায়িত্ব রয়েছে। আমরা প্রশাসনকে এই ব্যাপারে আমরা তাগিদ দিয়েছি। এখানে আমরা লক্ষ্য করেছি যে কিশোর এবং বেকার মাদকাসক্ত যুবক তরুণরাই এখানে বেশি জড়িত। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আপনারা জানেন বগুড়া কিশোর গ্যাংয়ের সংখ্যাও বেশি। এগুলো নিরসনে জেলা পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপরতা বৃদ্ধি করতে হবে। পুলিশ বলছে প্রতিটি ঘটনায় তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আর আদালত সংশ্লিষ্টরা বলছেন হত্যা মামলায় বগুড়ায় কোনো আসামিকে সহজে জামিন দেয়া হচ্ছে না। আইন শৃঙ্খলার যে অবনতিটা ঘটছে সে জায়গাটায় আমরা চেষ্টা করেছি যাতে তারা জামিন না পায়। ঘটনা ঘটার পরে দ্রুততম সময়ের মধ্যে মামলা ইনভেস্টিগেশনটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করি এবং আসামি গ্রেপ্তার কিন্তু ঘটনার পর প্রত্যেকটা ঘটনা ঘটছে। এর আগে 2023 সালে বগুড়া জেলায় 87টি আর 2022 সালে হত্যাকাণ্ড হয়েছিল 89টি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে সর্বোচ্চ 492 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয় রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 48 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে 12,763 জন। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আত্মহত্যা করেছেন রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্ত্রীকে চাকরি থেকে বরখাস্তের কয়েক ঘন্টার মধ্যে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে স্টারোভয়েটের মৃতদেহ একটি গাড়ির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। সোমবার বরখাস্তের ঘোষণাপত্রটি ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বিশ্বাসের ঘাটতির কারণে চাকরিচ্যুত হয়েছেন পরিবহন মন্ত্রী। রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানিয়েছে, বহিরাগত হস্তক্ষেপের কারণে সোমবার পর্যন্ত 485টি ফ্লাইট বাতিল ও 1900 ফ্লাইট বিলম্বিত হয়েছে। এমন ঘটনার মধ্যে বরখাস্ত হন রোমান স্টারোভয়েট। কেনিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে 2 জন। ঐতিহাসিক সাবা বিক্ষোভের 35 বার্ষিকী পালনে বিক্ষোভ করে তরুণ সমাজ। আন্দোলনে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। ফাতেমা তাসনিমের রিপোর্ট। একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেনিয়ার ঐতিহাসিক সাবা বিক্ষোভের 35তম বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। এমনকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কয়েকজন। 1990 সালে 7 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মোয়ের বিরোধীরা দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরে আন্দোলন শুরু করে। এরপর থেকেই সাবা বিক্ষোভ কেনিয়ার গণতান্ত্রিক স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। দিনটির স্মরণে প্রতি বছর আন্দোলন হয় দেশটিতে। কেনিয়ার চলমান আন্দোলনের সূচনা গেল বছর জুনে কর বিরোধী বিক্ষোভ থেকে, যা এখন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। সোমবার বিক্ষোভের ডাক দেয় তরুণ জেনজি সমাজ। সুশাসন, জবাবদিহিতা ও পুলিশের বর্বরতার ন্যায় বিচারের দাবিতে গেল বছর থেকে আন্দোলন অব্যাহত রেখেছে তারা। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানেই ক্যাম্প করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।
রাজধানী নাইরোবিতে বন্ধ করে দেয়া হয় প্রধান সড়ক। বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনী ভেঙে সড়কে আগুন ধরিয়ে দিলে সংঘর্ষ শুরু হয়। রাষ্ট্রপতি ভবন, স্টেট হাউস ও কেনিয়ার সংসদ সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থানের প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এটা আমাদের দেশ, আমরা যদি এটি ধ্বংস করি তাহলে সকলেই ক্ষতিগ্রস্ত হব। পুলিশের ভাবা উচিত, দেশ ধ্বংস হলে তারা ও তাদের পরিবার নিরাপদে থাকবে না। গেল মাসে পুলিশের হেফাজতে এক ব্লগারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে নতুন মাত্রা যুক্ত হয়। কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভে জুনে 19 জন নিহত হয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।